আজকের গল্প আফসানা ইমরোজ নোহা রচিত আমার বধূ। চারপাশে রব উঠল, বর এসেছে। তন্নিকে একা একা রেখে একে একে সবাই বের হয়ে গেল। অনেকে ত্রিনয় সিদ্দিকীকে দেখে চলে আসবে। ঘরটা পুরোপুরি খালি হয়ে নিস্তব্ধ পুরীর মতো রূপ ধারণ করল। তন্নি চুপচাপ বসে থেকে বাইরে তাকালো। পুকুরের মাঝখানে রোদ পড়েছে, চারপাশে ফলের গাছগাছালির পাহাড়। তন্নি পেয়ারা গাছটার দিকে তাকালো, তারপর একে একে জামরুল, জাম্বুরা, আম সবগুলো গাছও চষে খেয়েছে দুদিন আগেও। গাছগুলোর নকশা দারুণ, উঠতে গেলে আনন্দ হয় বেশ। তন্নি সেগুলো দেখতে দেখতেই হুট করে হেসে ফেলল। একবার ডাল ভেঙে দিঘিতে পড়েছিল সে, সেসব দেখতে দেখতে ছোট তন্নি আনমনা হয়ে গেল। তার মনে পড়ল সে এখান থেকে চলে যাবে, তারপর কারোর বাড়ির আদর্শ বউ হতে হবে, উড়ানচণ্ডী পানা কমাতে হবে। এমা, এ বাড়িতে তো সে আর কখনোই মেয়ে হিসেবে আসতে পারবে না, এটা তো তার মনে ছিল না। তারপর এতগুলো গাছ, গাছের ফলগুলো, পুকুরের সাথে গোসল করা, দাদির সাথে ঝগড়া, ওর আরামের বিছানাটা। তন্নি সারা বাড়ি হেঁটে হেঁটে ভাত খায়, এতদিনের অভ্যাস, স্বভাব। তার থেকেও বড় কথা, সে এ বাড়িতে আগের মতো হইচই করতে পারবে না। আজ থেকে সব শেষ, সব সর্বনাশ। তন্নির বুক ধুকপুক করে, কাঁপে থরথর করে। এ কেমন সত্য, এ কেমন আইন! নিজের বাড়িতে নিজেই মেহমান, হাত পা তার অবশ হয়ে যায়। আসমা বেগম খাবার নিয়ে ঢুকলেন। তন্নি অথৈ সাগরে পড়া নাবিকের ন্যায় মায়ের কোমর আঁকড়ে ধরে। আসমা চোখ মুছলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তন্নি ফুপিয়ে উঠল, আমার কষ্ট হচ্ছে আম্মা, কষ্ট হচ্ছে। কথার ধরনে আসমা ব্যাকুল হয়ে উঠলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু, মাথা ব্যথা করছে? তন্নি প্রকাশ করতে পারে না, সে ছটফট করে, ভীষণ বড় বড় করে শ্বাস ফেলে, নিজের বুকে নিজে হাত দিয়ে মালিশ করে, গলা ধরে আওড়ায়, আমার অস্থির অস্থির লাগছে আম্মা, ভালো লাগছে না। এ বাড়ি থেকে আর আমার থাকবে না। আমি আর এই পুকুরে গোসল করবো না। আমি গাছে উঠে পেয়ারা। আম্মা। আসমা বেগম কুলকিনারা পেলেন না, কি করবেন না করবেন খুঁজে পাচ্ছেন না। অসহায় হয়ে বাইরে তাকালেন, আরাফকে দেখে ডাক দিলেন, আরাফ বাবা। আরাফ ঘরে ঢুকলো প্রশ্ন করতে করতে, কি হয়েছে ফুপি? দেখ না তন্নি কেমন করছে। আরাফ আর একটু দ্রুত পায়ে এগিয়ে এলো, ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেমন লাগছে? তন্নি উত্তর দিল, জানি না, সবার কথা ভাবতে ভাবতে কেমন যেন লাগছে। আরাফ শ্বাস ফেললো, এক গ্লাস জল এগিয়ে দিল, আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিচ্ছু হয়নি, প্যানিক অ্যাটাক, এসব ভাবিস না আর। দেখ তোর কাজল নষ্ট হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখেছিস, একদম পুতুলের মতো। আসমা দূর থেকে দেখেন, কি যত্ন, এত যত্ন আর কারো চোখে এখনো দেখেননি তিনি। কিছুটা অন্যরকম না ছেলেটার দৃষ্টি, শুধু কি ভাই হিসেবে? উনি হিসাব মেলাতে পারেন না, ধীর পায়ে বের হয়ে যান ঘর থেকে। বরের গেট আটকে দাঁড়িয়েছে তনুর সমস্ত কাজিন, মেয়েরা পড়েছে লেহেঙ্গা, ছেলেরা কালো পাঞ্জাবি, একজোটে ওদেরকে দেখতে দারুণ লাগছে। তাদের গেটে কেবল চাওয়া আপাতত 5,000, বাকিটা হাত ধোয়ানোর সময় আর বউয়ের মুখ দেখার সময়। ত্রিনয়ের ঝামেলা ভালো লাগে না, সে একবার চাইতেই পকেটে হাত পুড়ল, তাকে পাশ থেকে থামিয়ে দিল ওর মামা। মেয়েরা সবাই বেশ বিরক্ত, তুই মামা, তুই কেন বরের সাথে থাকবি, ভাল লাগে না। তিনি জিজ্ঞেস করলেন, টাকা কে নেবে? সবার মধ্যে থেকে আনিকা জবাব দিল, আমি। তাহলে বাকিরা ভিড় কমাও কমাও, আমার বাবার মাথা ব্যথা করবে। ও লে, তাহলে বাবাকে বাসায় রেখে আসতেন, আপনি কে? তিনি ফুঁসে উঠলেন, তোমরা কেউ আমাকে চেনো? হ্যাঁ? অক্সা তৎক্ষণাৎ জবাব দিল, না। মামা আপনার নাম কি? পাশ থেকে উত্তর দিল কে জানি, বলল, মোহাম্মদ আজম সরওয়ারউদ্দিন ভুইয়া বল্টু। নাম শুনে সবগুলো শব্দ করে হেসে উঠল। যেহেতু মামা, তাই সবাই মুখ চেপে ধরল। খুব শীঘ্রই একটা বড়সড় ঝামেলা হওয়ার সম্ভাবনা। ত্রিনয় তাই টাকা দিয়ে দিল, মুখে রুমাল নেই বরের, কি আজব বর। মেয়েরা সবাই দৌড়ে এলো। তন্নির পাশে তখন শিলা। সবাই একযোগে বলল, তোর জামাই সুন্দর আছে তন্নি, হ্যান্ডু হ্যান্ডু।
তন্নি লজ্জা পেল। সে ঘরের বাইরে মহিলাদের গুঞ্জন শুনেছে, সবাই বলা বলি করছে জামাইটা সুন্দর, তারা উকি ঝুঁকি মেরে দেখেছে। তন্নি আস্তে আস্তে শিলাকে জিজ্ঞেস করলো, কেমন রঙের পাঞ্জাবি পরেছে? দেখলাম সাদা, ভালো মানিয়েছে। তোর জামাই কালো পরলে মেয়েরা আজকে মরেই যেত। একদম নজর দিবি না। তারপর বেশ সময় কাটলো। ছেলে পক্ষকে খাওয়া দাওয়া করানো হলো। গ্রামের বিয়েতে ঝামেলা হবেই, কিন্তু আজকে তেমন শোরগোল হলো না। কাজে এসে তন্নিকে কবুল বলতে বলার পর সে দ্বিধাবোধ ছাড়াই কবুল বলল। স্বাক্ষরটা বাকি তখনও। তন্নিকে স্টেজে নেওয়া হবে, তখন ছবি তোলা হবে দুজনের সাইনে, তাই খানিক সময়ের জন্য অফ। তন্নির মাথার ঘোমটাটা তখন পুরোপুরি টেনে দেওয়া হলো। বর আসবে ঘরে। মেয়েরা দাঁড়ালো চাদর টানিয়ে। গুঞ্জন আর হৈ হৈ শুরু হলে তন্নির শরীরে কাঁপুনি সৃষ্টি হলো। আরেক দফা ঝামেলা শেষে মেয়েরা সরে দাঁড়ালো। তন্নি টের পেল ওর সামনে একজন বসেছে। সে চিনতে পেরেছে। পেছন থেকে বোধহয় কেউ ঘোমটাটা টেনে দিল। উন্মুক্ত হলো তার সুশ্রী চেহারাখানা। ত্রিনয় তৃপ্তিতে খুশিতে ঢোক গিলল, মনে মনে আওড়ালো, মাশাল্লাহ। তন্নি তাকালো না। দুজনকে একসাথে বসিয়ে আয়না দেখানোর পালা তখন। আয়না ধরলো নূরজাহান। সামনে কাচের বস্তুটা এলে তখন তন্নি তাকালো। তারপর হুট করে পুনরায় চোখে চোখ পড়ল। আজকে কপালে বিরক্তি নেই, ভাঁজও নেই। সে মুগ্ধতায় উপচে গিয়ে তৎক্ষণাৎ আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ঘাড় বাঁকিয়ে। ত্রিনয়ের দৃষ্টি আয়নাতে। নূরজাহান ধমক দিলেন, আয়নায় দেখ, সারা জীবন পইরা আছে। বাকিরা হেসে দিলে তিনি জিজ্ঞেস করলেন, আয়নায় কারে দেখো জামাই? সবাই উৎসুক। তন্নি লাজলজ্জা ভুলে তাকিয়ে আছে। পাশাপাশি বসার ফলে কাঁধে স্পর্শ লাগছে। সে আরেকটু অপেক্ষা করলো। ত্রিনয় দম ফেললো। ওর দিকে ব্যাকুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটো পরিমাপ করলো অদক্ষ চোখে। তারপর বেহায়া নজর নিয়ে গেল রাঙা ঠোঁটে। সমস্ত মুখমণ্ডল নিপুণ চোখে অবলোকন করে সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমার বধূ, আমার অর্ধাঙ্গিনীকে। বেশ হাসির রোল পড়ল ঘরে। তন্নি চোখ সরিয়ে নিল। কি অদ্ভুত দৃষ্টি লোকটার। তন্নি ভাবতে পারে না সে বিবাহিত, ত্রিনয়ের বউ। স্টেজে যাওয়ার সময় ত্রিনয় নিজেই ওর হাতটা আঁকড়ে ধরলো সবার সামনে। ভারী শাড়ি নিয়ে তন্নি এগিয়ে গেল। আরো কতক্ষণ ছবি তোলা হলো দুজনের। কার্ডে দুজনের নাম সোনালী অক্ষরে লেখা, ত্রিনয় সিদ্দিকী, তন্নি আফরোজা। তখন বিদায়ের সময়। তন্নি হুট করেই কাঁদছে ভীষণ, তাও জোরে জোরে, আশপাশ ভুলে। আসমা আর মইনুল যখন ত্রিনয়ের হাতে হাত রাখলো তার, তখন থেকেই একবার বাবাকে জড়িয়ে আর একবার মাকে জড়িয়ে। তন্নির সাথে আপাতত ওর বোন যাবে। বরের আগে অন্য গাড়িটা ছেড়ে দিয়েছে। মোহনা সেখানে বসেছে। তন্নি কাঁদতে কাঁদতেই গাড়িতে উঠে বসলো। বেশ চিৎকার করে কাঁদছে সে। ত্রিনয় সিদ্দিকী কপালে হাত চেপে রেখেছে। ঘ্যান ঘ্যান কান্নার শব্দে তার মাথা ব্যথা করছে। আসমা মইনুলের পাঞ্জাবি আঁকড়ে রেখেছেন। দূরে দরজার শিকে মাথা ছেড়ে দিয়ে নূরজাহান কাঁদছেন। বুড়ো মানুষ, ঠিকমতো আওয়াজও করতে পারছেন না। শিলা দাঁড়িয়েছে গাড়ির সামনে। গাড়িটা ছাড়ার আগেই তন্নি ফের চিৎকার করে উঠল, বলল, জানালাটা একটু খুলে দাও। ত্রিনয় বিরক্তি সমেত এগিয়ে এসে ওর গা ছুঁই ছুঁই হলো। তন্নির ভাবান্তর নেই। জানালাটা খুলে যাওয়ার পর সে মাথা বের করলো। কাজলে চোখটো ক্লেপটে একাকার হয়ে আছে। সে শিলার দিকে হাত বাড়িয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল, যে পেয়ারাগুলোর ভিতরে লাল হয় সেগুলো কাউকে দিবি না, আমি এসে খাবো, ওগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। ড্রাইভার বোকা বনে হতভম্ব হয়ে পিছনে তাকালো। গ্রামের মহিলারা যারা আঁচলে মুখ চেপে রেখেছিলেন তারা লুকিয়ে হেসে ফেলল। শিলা দাঁত কিরমির করলো, রাখবো, তুই যা। ত্রিনয় মাথা ঘামালো না, সিটে মাথা এলিয়ে দিয়ে বলল, যাতে মাতাল তাহলে ঠিক। তন্নি চোখ মুছে জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলেছো? না, তুমি যদি একটু কান্নাটা থামাও তাহলে আমি একটু শান্তি পেতাম, মাথা ব্যথা করছে। তন্নি ঠোঁট উল্টে বলল, কান্না তো থামছে না। আমি কখনো আব্বা আম্মা দাদিকে ছাড়া থাকিনি। দাদির সাথে ঝগড়া না করলে আমার দিনই কাটে না। আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি। সারা জীবনের জন্যই তো। এখন তো আমি নিজের বাড়িরই অতিথি। বুকটা ফেটে যাচ্ছে, আল্লাহ। ত্রিনয় কি করবে বুঝতে পারলো না। সান্ত্বনা দিতে সে পারে না, কিভাবে দিতে হয় সে জানে না, অভিজ্ঞতা নেই। তাকে কিছুক্ষণ ঠোঁট কামড়ে রাখতে দেখা গেল, ভাবছে। তারপর শুধু আস্তে করে বলল, কাঁধে মাথা রাখো, ভালো লাগতে পারে।
তন্নির খুব ভালো লাগলো কথাটা। সে চুপচাপ মাথা এলিয়ে দিল ত্রিনয়ের কাঁধে। ত্রিনয়ের মেরুদণ্ড সোজা হয়ে আসে ও মূর্তির মতো বসে থাকে, কথা বলে না। বাড়িতে রব উঠল, বউ এসেছে বউ এসেছে। তখন বেশ রাত হয়ে গেছে। রোজিনা বেগম যাদেরকে নিয়ে বউ বরণ করলেন, ঘরে তুললেন। ত্রিনয় নিজের ঘরে চলে গেছে। তন্নিকে বোধহয় ত্রিনয় সিদ্দিকের বোনের ঘরে নিয়ে যাওয়া হলো। রাতে কেউ আর এলো না। ত্রিনয়ের দুই বোনের নাম জুই, জবা। জুই বড় দুজনের মধ্যে। সে ঘরে এসে বলল, ভাবি শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে আসো, তোমার ঘুম পাচ্ছে। কাঁদলে চোখ মুখ ফুলে যায়, তখন ঘুমটা একটু বেশিই পায়। সে মাথার ঘুমটাটা ফেলে বলল, হ্যাঁ, আমার বোন কোথায়? জুই এগিয়ে এসে মাথার ক্লিপে হাত দিল, খুলে দিতে দিতে বলল, তোমার বোন আমার বোনের সাথে, ওরা দুজন বান্ধবী হয়ে গেছে। তন্নি হেসে দিতে চাইল, তার পূর্বেই দরজার সামনে কেউ দাঁড়ালো, লম্বা শরীর। তন্নি তাকালো। সাদা টি শার্ট, কালো ট্রাউজার পরে ত্রিনয় দাঁড়িয়ে, তোয়ালে দিয়ে মাথা মুছছে। তন্নি গুটিয়ে গেল অস্বস্তিতে, মিনমিন করে বলল, এখানে থাকবে নাকি? জুই চোখ কুচকে জিজ্ঞেস করলো, কে? তারপর সামনে তাকালো, হেসে হেসে উত্তর দিল, আজকে না, এটা আমার ঘর। তন্নি হাফ ছাড়লো। জুই জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু বলবে? তন্নি কিছুটা আড়াল হয়ে আছে যাতে দেখা না যায়। জুইয়ের দিকে মনোযোগ নেই, সে মন দিয়ে মাথার ক্লিপ খুলছে। ত্রিনয় দেওয়ালে হাত রেখে একটু বেঁকে গেল, তন্নিকে দেখা গেল, তন্নিও দেখলো। সে তারপর আরেকটু চেপে এলো এদিকে। দাদি ঠিকই বলেছেন, এই ছেলের নজর ভালো না, কিভাবে তাকায়। ত্রিনয় সেভাবে দাঁড়িয়েই বলল, ওর কিছু লাগলে বলিস। তন্নি ভীষণ আস্তে বিড়বিড় করলো, আমার আবার কি লাগবে? জুই সেটা শুনতে পেল, তোমার বউয়ের কিছু লাগবে না। তন্নি সোজা বসা থেকে হাঁটু গেড়ে উঠে ওর মুখ চেপে ধরলো। ত্রিনয় একটু হাসলো, বোধহয়, বোঝা গেল না। তারপর চলে গেল। জুই মিটমিটিয়ে হাসছে, ভাইয়াকে ভয় পাচ্ছে নাকি? শোনো, তোমাকে ভাইয়া সম্পর্কে বলি, ভাইয়া ভীষণ ভীষণ রাগী, কথা না শুনলে মাথার উপর তুলে আছাড় মারতে পারে। আবার মনে করো একটু অবাধ্য হলে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারে। মুখে মুখে তর্ক করলে সোজা তোমাকে বাপের বাড়ি রেখে দিয়ে আসতে পারে। প্রথম কথাগুলো তন্নির মনে তলোয়ারের ন্যায় ঢুকে গেল। সে এসব জীবনেও ভুলবে না। প্রথম প্রথম বাক্যগুলো তো একটু বিশেষ। তার মনের ভেতর ভয় জেঁকে বসলো শক্তপোক্ত ভাবে। এমন সাংঘাতিক পুরুষের সাথে এক ঘরে থাকা কিভাবে সম্ভব? তাকানোর ধরন, কথা বলার ধরন সবার থেকে আলাদা। তন্নি এমন কাঠখোট্টা লোক জীবনেও দেখেনি। সংসার তো করতে হবে আজকের পর থেকে। তন্নি কি ভয় পাচ্ছে? তন্নি সাহসী মেয়ে, ও মোটেও ভয় পায় না। এখন একটু ভয় লাগছে। এক ঘরে থাকার বিষয়টা বেশ বিপজ্জনক, অন্তত ওর কাছে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর তন্নিকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। আজ ওদের বউ ভাত, তাদের বাড়ি থেকে সবাই আসবে। রাতে তেমন কেউ আসেনি। বিয়ে মানেই তো বউ দেখা, তাই মহল্লার মহিলারা দলে দলে বউ দেখতে আসছে। তন্নির পরনে একটা জামদানি সাদামাটা শাড়ি। কিছুক্ষণ পর ওকে সাজানো হবে। মেয়েটার শরীরের রংটা আর একটু উজ্জ্বল হয়েছে। একজন দেখে বলল, সুন্দরী বউ, রোজিনা, এটাকে কোথায় পেলে? তন্নি নিজেও সবার মুখ দেখছে। বাকিরা বউয়ের কাণ্ডে অবাক হচ্ছে বটে। নতুন বউ এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে কেন? কেউ অবশ্য মুখে কিছু বলল না। শেষমেশ একজন ভদ্র মহিলা এলেন। পোশাক আর সাজগোজে সম্ভ্রান্ত চেহারা, বেশ শৌখিন এবং বড় ঘরের মহিলা। শরীরের গয়নাগুলো তার সচক্ষ প্রমাণ। উনি থুতনি চেপে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, এপাশ ওপাশ পরখ করলেন, তারপর চোখ দুটো কুঁচকে বললেন, সবই ঠিক আছে, সুন্দর তো মাশাআল্লাহ, শুধু নাকটা একটু বোচা। তন্নি ওনাকে দেখছে। নতুন বউ সে। কন্ট্রোল কন্ট্রোল, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না, দাদি বারবার সতর্ক করে দিয়েছেন। কিন্তু ভদ্র মহিলা থেমে থাকলেন না। মনে হচ্ছে ওনার প্রধান কাজ সৃষ্টিকর্তার এই সৃষ্টির খুদ বের করা। তিনি আবারও বললেন, এই যে এই দিকটায়, এখানে একটু উঁচু হলে একদম খাবে খাব। কি রে রোজিনা, মেয়ের নাক দেখিসনি? তন্নি আর চুপ থাকতে পারলো না। সহ্য হলো না বোধহয়। এভাবে কারো চেহারা খুঁড়তে হবে কেন? চেহারায় বড় লোক, অথচ মন মানসিকতা নিম্ন। নাক দেখে আনবে মানে? একটা মানুষের হাড় ঘুরের খোঁজ নিয়েও কি বিয়ে হয়? সে মুখে মুখে বলে বসলো,
আপনার তো নাকই নেই আন্টি, সবার সবকিছু সুন্দর হবে কিভাবে? মুখের নকশা কি আর হাতে আঁকা যায়? ত্রিনয় তখন সিঁড়ির মাথায় এসে থেমেছে। ভদ্রমহিলা শুনতে পেয়েই হাই হাই করে উঠলেন, ও রোজিনা, নতুন বউয়ের আচরণ এমন কেন? তন্নি জিভে কামড় বসালো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হো আল্লাহ, মুখটা কেন এত দ্রুত চলে? ত্রিনয় এগিয়ে এলো। তন্নি তাকে এক পলক দেখে দাঁড়িয়ে পড়ল। মহিলা ত্রিনয়কে দেখে বললেন, 2 দিন হয়নি বউ এসেছে, তোর বউ কিভাবে তর্ক করে দেখেছিস? ত্রিনয় ওর দিকে তাকালো। তন্নি মাথা নামিয়ে রেখেছে। কিছু বাদে তার কানে এলো একটা ভীষণ গম্ভীর কণ্ঠ, শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আদবের সাথে কথা বলবে। ঘরে যাও, সোজা আমার ঘরে। জুই, ওকে আমার ঘরে নিয়ে যা। ভাইয়া, ভাবিকে সাজাতে আমার ঘরেই। এত কঠোর স্বর ভঙ্গি বলছে কথাগুলো সে। তন্নির চোখ ছলছল করছে। এই বাড়িতে ত্রিনয় ছাড়া ওর আপন কেউ আছে? জুই ওকে নিয়ে যেতে যেতে বলল, বলেছিলাম না ভাই একটু রাগী। তন্নি আর কথা বলল না। দুঃখে তার বুকটা ফেটে যাচ্ছে। মহিলা ওকে এভাবে নিন্দা করলো সেটা শুনলো না, ওকেই একা বকলো। বাড়িতে চলে যেতে মন চাইছে। ওরা সেখান থেকে চলে আসার পর ত্রিনয় পকেটে হাত গুজে দাঁড়ালো। ভদ্রমহিলা বোধহয় সন্তোষ হয়েছেন। নতুন বউয়ের জন্য এতটুকুই যথেষ্ট। তিনি ওপরে তাকিয়েছিলেন। ত্রিনয়ের চোখটা সিঁড়ি থেকে ঘুরে এলো। গলার স্বর আগের থেকেও কঠিন, কাটকাট হলো। আপনি বলুন আন্টি, তর্ক কাকে বলে? তিনি থতমত খেলেন। তোমার বউ আমার সাথে সাথে কথা বলেছে। আমি জিজ্ঞেস করলাম তর্ক বলতে কি বোঝায়? বারবার উত্তর করা। ত্রিনয়ের কণ্ঠ আরো শক্ত হলো। ও আপনার সাথে কয়বার উত্তর দিয়েছে? উনি আমতা আমতা করলেন। একবার। ত্রিনয়ের চোখ মুখ শক্ত। মোহনা সেখানে দাঁড়িয়ে, সবগুলো মহিলাও আছে। রোজিনা বেগম ভয় পাচ্ছেন। ছেলে কি বলতে কি বলে বসে। ত্রিনয় গম্ভীর গলায় বলল, একবার বললে সেটাকে তর্ক বলে না, ভুল ধরিয়ে দেওয়া বলে। আপনিও সৌন্দর্য নিয়ে কথা বলার কে? ও আপনার খায়, আপনারটা পরে, আপনার বাড়ির বউ। বউ আমার, বিয়ে করেছি আমি। আপনাদের জন্য নতুন বউয়ের মুখ ফোটে। আমি সবাইকে সাবধান করছি, কেউ কোনো রকম নেগেটিভ মন্তব্য করার আগে এখান থেকে বেরিয়ে যাবেন। এসেছেন, বসবেন, কথা বলবেন, ব্যাস চলে যাবেন। আমার বউ, আমার মায়ের পুত্রবধূকে নিয়ে নাক গলাবেন না। একজন মিনমিন করলেন, বউকে দেখানো শাসন করেছে। ত্রিনয় জবাব দিল, হ্যাঁ অবশ্যই, যতটুকু বলেছি সেটাই যথেষ্ট। ও আপনাদের সাথে আর কোনোদিন কথাই বলবে না। আপনারা কি চাইছেন, আমার স্ত্রী আমাকে ভয় পাক? জাস্ট ইরিটেটিং, অসহ্য। এবং লাস্ট ওয়ার্নিং, ওকে নিয়ে কেউ কিছু, আই রিপিট, বিন্দুতুল্য মন্তব্যও করবেন না। আপনাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী বসে থাকবে না। চোখের পাশে শিরাগুলো ভাসমান হয়েছে। তারপর সে গটগট পায়ে চলে গেল। ভদ্রমহিলা বললেন, কি অভদ্র তোমার ছেলে। রোজিনার মুখ কালো হয়ে গেল। জুই এসেছে তখন। সে বলল, অভদ্র বলেই অভদ্র ভাষায় বুঝিয়েছে, ভদ্র হলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলতো সরাসরি। তারা সবাই চুপসে আছে। লজ্জা শরম থাকলে আর কোনো দিন কিছু বলবে না। বাপরে, কি সাংঘাতিক ছেলে, বড়দের আদব দিতে জানে না। একদিনেই বউ চিনে ফেলেছে। আজকালের ছেলে অসভ্য, অসভ্য। বিড়বিড় করতে করতে ওনারা চলে গেলেন। তন্নির বাড়ি থেকে সবাই এসেছে। নূরজাহান এসেছেন আগে আগে। তিনি এসেই ত্রিনয়ের ঘরে ঢুকেছেন। তন্নিকে আজ কালো জামদানি পরানো হয়েছে, হালকা গিয়ে রঙা শাড়ির পার। জুই সাজিয়েছে ওকে, ঠোঁটে শুকনো হালকা খয়েরি লিপস্টিক। তন্নির মন ভালো নেই সকাল থেকেই। কালবৈশাখী ঝড়ের ন্যায় আধার সেখানে। মুখটাও কেমন পানসে ফ্যাকাশে। ত্রিনয়ের ধমক এখনো সে ভুলতে পারছে না। নতুন বউকে এভাবে বলা যায়, এতটা রুডলি। তবুও তন্নি কাউকে দেখায় না। তার মুখে ক্ষীণ হাসি ফুটল নূরজাহানকে দেখে। মোহনাও এসে পাশে বসেছে। নূরজাহান এসেই সবটা শুনেছেন। সকাল সকাল নববধূকে নিয়ে ঝগড়া হয়েছে এক দফা। তিনি নাতনির চোখ মুখ দেখে বুঝে নিলেন। জিজ্ঞেস করলেন, জামাই তোরে কিছু কইছে? তন্নি মুখও খুলতে পারল না। মোহনা খাটের উপর উঠে এলো। ভীষণ ছটফটে গলায় বলল, আপাকে বকেছে সেটা বাদ দাও দাদু। আপা যখন সেখান থেকে এলো, বাপরে, ভাইয়া যেন কি রাগ। ভাইয়াকে তো আমি দেখেই ভয় পেয়ে গেছিলাম। এই যে এইখানটায়, কপালের বাঁ পাশটা দেখালো সে, এখানে রক ফুলে গিয়েছিল। এত রাগী। আবা, জীবনেও ঝগড়া করো না।
নূরজাহান মিটিমিটি হাসলেন। বউকে মুঠোয় রাখার কৌশলও জানা আছে বলেছে, কিন্তু বউয়ের অগোচরে। তন্নি কথা বলল না। সে বুঝলো না তার অভিমান হয়েছে, ভীষণ গাঢ় অভিমান। প্রথম দিনেই বউকে এত শক্ত কথা তার বলা উচিত হয়নি। অভিমান না ভাঙলে সে কথা বলবে না। তারপর রাগে সারা দিন ত্রিনয় ঘরের ভেতর এলো না। তখন বিকেল, সবার চলে যাওয়ার সময় হয়েছে। ত্রিনয়ের ঘরে বাকিরা সবাই বসে আছে। ঘরটা বেশ বড়সড়। একটা ব্যালকানি, বিছানা থেকে কিছুটা দূরে জানালা, জানালার পাশে ছোট্ট সোফা, অপর পাশে আলনা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব। বিছানার মাঝখানে তন্নি বসে আছে। সে সবার সাথে কথা বলছে হেসে হেসে। জবাউকে একটা আপেল দিয়েছে, সেটাই খাচ্ছে এখন। দরজার পাশে তখন ত্রিনয়কে দেখা গেল। ওকে দেখে একে একে সবাই বের হয়ে যেতে লাগলো। তন্নি বোকার মতো এদিক ওদিক তাকিয়ে ত্রিনয়কে দেখে জায়গায় জমে গেল। মুখের ভেতরের আপেল চিবানো ভুলে গেল। অসহায় চোখে সবাইকে দেখলো। দাদি কোথায়? এরা ওকে একা ছেড়ে যাচ্ছে। বাবা, তন্নির কান্না পায়, ভয় লাগে। ঘরটা তখন খালি হয়ে গেছে। ত্রিনয় ঢুকলো, দেখলো পাথরের ভাস্কর্যের মতো একটা পুতুল বসে আছে খাটে। সাদা শরীরে কালো আস্তরণ। তন্নির শরীর কাঁপছে। সে আর চোখে ত্রিনয়কে দেখছে। ত্রিনয় ঘরে ঢুকে পরনের কালো শেরওয়ানিটা একটানে খুলে ফেললো। তন্নি হাঁসফাঁস করে অন্যদিকে ফিরে গেল। ত্রিনয় কাবাট খুলে টি শার্ট বের করলো। তন্নি তখনও আড়ে আড়ে দেখছে, লোভনীয় জিনিসের মতো। তারপর নিজের মনের বেহলাস চিন্তা ভাবনায় নিজেই মিশে গেল। টি শার্টটা পরার সময় পিঠের হাড়গুলো কিভাবে যেন ভেসে উঠল। ত্রিনয় চুলে ব্যাগ ব্রাশ করলো হাতে। তারপর ডাকলো, আফরোজা। তন্নি ঢোক গেলে। হুম। ত্রিনয় ওর দিকে তাকালো না। আয়না দিয়ে দেখা যাচ্ছে। সে বলল, সকালের ব্যবহারের জন্য তোমার মন খারাপ থাকতে পারে, অস্বাভাবিক না। কিন্তু আমার বাড়ি, আমার এলাকার কারোর সাথে কখনো এভাবে কথা বলবে না। আমি এটা ভালো চোখে দেখি না। বড়দের সাথে তর্ক করা উচিত না। তন্নি নাক ফুলিয়ে প্রশ্ন করলো, উনি বারবার আমাকে খুঁজছিলেন, নিজে তো কিছু বললো না, শুধু আমাকে পেয়েছে। চোরে কখনো চোরের বাণী শোনে? তোমাকে তর্ক করতে না করে আমি তর্ক করব? আমি যাতে আর কখনো না শুনি কেউ কিছু বলার সাথে সাথে উত্তর দিয়েছ। কেউ আমার বউকে নিয়ে আলোচনা করুক, নিন্দে করুক, তা আমি চাই না। আমার বউ? তন্নির অনুভূতিগুলো নিজের কাছেই অজানা অজানা লাগে। সে কথা বলতে পারে না, চুপচাপ মেনে নেয়। একা একা লোকটার সাথে আছে, চিন্তা করলেও শ্বাস আটকে আসে। ত্রিনয় বের হওয়ার সময় দরজার কাছে জুইকে দেখলো। শেষেরটা শুনেছে কিছু, চলে যেতেই চাইছিল। ত্রিনয়কে বের হতে দেখে গেল না। ত্রিনয় কাছাকাছি যেতেই বলল, তোমার বউ তর্ক করবে? কেউ তোমার বউকে আর কখনো কিছু বলবেই না। ত্রিনয় যেতে যেতে আদেশ দিল, ওকে কেউ কিছু বলবে না, সেটা যেন ও না জানে। জুই ভাইয়ের বেশ প্রশংসা করলো, দারুণ তীক্ষ্ণ বুদ্ধি। তার কিছুক্ষণ পর নূরজাহান ত্রিনয়কে সাথে নিয়ে ঘরে এলেন। তন্নি তখন একা বসে আছে। সে দেখলো নূরজাহান ত্রিনয়ের হাত দুইটা চেপে ঘরে আসছে। তন্নি কথা বলল না। দুজন এসে খাটে বসলো। মাঝে নূরজাহান, এক পাশে তন্নি, অপর পাশে ত্রিনয়। তিনি তন্নির হাতটা ত্রিনয়ের হাতে রাখলেন। ত্রিনয় তীক্ষ্ণ চোখে দেখছে ওকে। নূরজাহান বললেন, নাতি আমার বড় আদরের, তুই ওরে আদরে আদরে রাখিস। তন্নির লজ্জা বাড়ছে। নূরজাহান কখন কি বলে বসে ঠিকানা নেই, গ্যারেন্টি নেই। ত্রিনয়ের হাতের উপর তন্নির হাত। সে সেখানে জোরে চাপ দিল। তন্নি হক চকিয়ে গুটিয়ে গেল। আঙুলে আঙুল নাড়াচ্ছে। ভীষণ অদ্ভুত অনুভূতি। কি শয়তান! সে হাতটাকে ছাড়াতে চাইছে। ত্রিনয় বলল, তোমার নাতি আদর বোঝে? নূরজাহান হেসে ফেললেন, সব বুঝে। আর হুন, আরেকটা কথা। ত্রিনয় মাথা ঝুঁকিয়ে নিল। উনি ফিসফিস করে বললেন, রয়ে শোয়ে রয়ে শোয়ে। ত্রিনয় জিজ্ঞেস করলো, কেন? ধুরবালটা, আমার নাতি ছোট না? ছোটটাকে বিয়ে দিলে কেন? নূরজাহান ফুঁসে উঠলেন। ওনার রাগটা আবার বাড়ছে। ছেলেটা এমন তেঁতুর কেন? উনি রেগে গিয়েই বললেন, তোর কি এমনিতে আমি মাঙ্গের নাতি ডাকি? খাটাস একটা। তন্নি বাঁ হাত নিয়ে কপালে একটা থাপ্পড় মারলো, নিজের কপালেই। তারপর নূরজাহানের কানে কানে বলল, পুরি শয়তান কুটনি, তুমি এমন তুই তো করি করো কেন? আরে তো গালি, ভালো হয়ে যাও। নূরজাহান মাথা দোলালেন, তোর ঘরে একটা বাবু হইলে ভালো হয়ে যাবো। তন্নি চোখ উল্টিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক টুকরো হাসি, মিটিমিটি হাসি। তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে।
সে মাথায় বড় করে ঘুমটা টেনে নিল, চোখ মুখ যেন দেখা না যায়। আল্লাহ তুমি রহম করো। নূরজাহান তারপর ত্রিনয়কে আবারও বললেন, যা কইছি মনে রাখিস, নইলে। ত্রিনয় কথা কেড়ে নিল, পারবো না, তুমি থাকো নইলে আজকে রাতে। নূরজাহান শয়তানের মতো হেসে জিজ্ঞেস করলেন, পুরুষ মানুষের প্রথম শত্রু কি জানিস? কি? ওদের। ত্রিনয় এবার তন্নির হাত ছেড়ে মুখটা আটকে ধরল। থামো থামো, জানি। নূরজাহান হাতটা ঝটকা মেরে সরিয়ে দিলেন, ওর দিকে তাকিয়ে নাকটাকে উঁচু করলেন। তুই খালি আমারে শুইতে চাস কেন? ত্রিনয় কাঁধ উঁচু করল। তুমি তো সেদিন বললে পুরুষ মানে তাই আর কি। নূরজাহান ওকে ঠেলে দিলেন। যা দূরে গিয়ে মর, ঘরতে বাইর হ। কেন? আমার নাতির সাথে কথা আছে, যা তুই। ত্রিনয় দুটো হাত বিছানায় ভর করলো, বলল, আমার সামনেই বলো। নূরজাহান ওকে পেছন থেকে ঠেলে দিলেন। ত্রিনয় বের হয়ে গেল, যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলল, তোমার নাতিকে এখন একটু ঘুমিয়ে নিতে বলো। তন্নি অবুঝের মতো তাকালো। নূরজাহানকে গুঁতো দিলে জিজ্ঞেস করতে। নূরজাহান জিজ্ঞেস করলেন, কেন? ত্রিনয় স্বাভাবিকভাবেই বলল, সারা রাত সজাগ থাকতে হবে না? তন্নি প্রকট চোখে তাকালো। কি লজ্জাজনক কথাবার্তা! ছিছি, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার। রাতে সজাগ থাকার মানে কি সে একটুও বোঝে না? তন্নি কি এতই বোকা? নূরজাহান শাড়িতে মুখ ঢেকে ফেললেন। তনি হাঁসফাঁস করছে, অবস্থা দুর্বিষহ। কিছু বলল না সে, চুপচাপ মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ত্রিনয় কথা বলেই চলে গেছে। নূরজাহান ওর হাতে হাত রাখলেন। মানিয়ে বুঝিয়ে চলবি তন্নি, এইটা তোর বাপের বাড়ি না। জামাইয়ের বাড়িতে থাকতে গেলে বোবা হইয়া থাকতে হয়, মনে থাকবো? তন্নি ভীতস্পৃহায় মাথা নাড়ে। কাকে কি বলবে সে? তবুও সে বলল, কেউ আমাকে কিছু বললে আমি চুপ থাকবো কেন? লগ্নের ঘর করলে চুপ থাকতে হয়। কেউ কিছু কইলে প্রথমে জামাইরে কবি। তোর জামাইয়ের জ্ঞান বুদ্ধি ভালো আছে, তোর মতো গাধা না। তন্নি মেনে নিল, কথা বলল না। নূরজাহান শরীর ঘেঁষে বসলেন, আস্তে করে বললেন, জামাই রাতে যা যাইব সব দিবি। তন্নির চোখ দুটো কুচকে আসে। সে নিজের হাত দুটো প্রসারিত করলো, নিজেকে দেখিয়ে বলল, কি আছে, কি আছে আমার কাছে, কি দিব? নূরজাহান মৃদু ধমক দিলেন, চুপ, বুঝিস না কিছু? না বুঝলে চুপচাপ থাকবি, আজাইরা ভয় পাবি না, আর চিৎকার চেঁচামেচিও করিস না। তন্নি উল্টে ওনার হাত ধরল। তুমি থাকো সুন্দরী, আমার একলা একলা লাগে, এখানে কেউ আমার আপন নাই। নূরজাহান আশ্বাস দিলেন, আছে, জামাইয়ের বাড়িতে জামাই ছাড়া আপন নাই, জামাইয়ের মতো আপন কেউ নাই। মনে রাখবি, জামাই তোর সব। আজকে রাত গেলেই বুঝবি। ভয় পাই না দাদু, তুমি মন দিয়া সংসার করবা, বাপের বাড়ি যাতে কোনো অভিযোগ না যায়। রেশমির বিয়ে হয়েছে কখন মনে নাই? তোর থেকেও ছোট থাকতে বিয়া হয়েছে, কি সুন্দর ঘর করতেছে। আমার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে। আমার কথা মনে রাখবা দাদু। তনি হঠাৎ ঠোঁট উল্টে কেঁদে ফেললো, ফুপিয়ে উঠে বলল, এখন ভালো লাগছে না, দম বন্ধ লাগছে, একটু বাইরে যাব। নূরজাহান ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, দীর্ঘশ্বাস ছাড়লেন। কাঁদে না বউ, ভালো খারাপ সব ত্রিনয়রে বলবি। রাতে বলিস বাইরে যাওয়ার কথা, নিয়ে যাবে। জামাইয়ের মতে মতে চললেই সুহাগী হইবি। তারপর নিয়ম করে রাত নামলো। আকাশের কোণে সূর্য অস্ত গেল। তন্নির জীবনে নতুন এক রাত এলো, ভিন্ন, অন্যরকম, জীবনের দ্বিতীয় স্তর। তন্নি ভীষণ অগোছালো, চঞ্চলা রমণী। ত্রিনয় তার বিপরীত। নূরজাহান দেখে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, ওদের খুব সুন্দর একটা সংসার হবে, টক ঝাল মিষ্টি একটা সংসার। মইনুল মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজেছেন, সেটা উনি আজকের ঘটনাতেই বুঝে গেছেন। প্রথম ভাগ সুন্দর হলেই রাস্তা মানসম্মত হয়। হাড়ির ভাত একটা ধরলেই বোঝা যায় সবগুলো খুঁড়তে হয় না। গল্পটা এক ভীষণ চঞ্চল, অবুঝ, বকবক করা বধূ আর গম্ভীর, বুঝদার, কম কথা বলা বরের। মানবের আজন্ম আকর্ষণ বিপরীতে, ওদের সংসার আদরে না হয়ে যাবে কোথায়? দিন রাত প্রকৃতির নিয়ম, নিয়মকে সামনে রেখে দিন কাটলে রাত হবে, আবার রাতের পর দিন হবে। এতটুকু অবশ্যই স্বাভাবিক।
তবুও এই সামান্য স্বাভাবিকতা হঠাৎ হঠাৎ কারো জীবনে অস্বাভাবিকতার বন্যা নিয়ে আসে। আজকে কারো খাতায় তন্নির নাম। মোটেই আজকের রাতটা তার জন্য স্বাভাবিক না, কিছুটা অসামান্য বটে। তন্নি সেই বিকেল থেকেই কাছে ঠক ঠক করে। সবাই চলে যাওয়ার পর থেকে নূরজাহান আরো হাজারখানে কথা বলে গেছেন। মেয়েটা এক প্রকার অস্বস্তির লজ্জায় আর ভয়ে মিশে যাচ্ছে। এখানে সে একা, কেবল একা। রাত বোধ হয় তখন 10টার উপরে। জানালাটা খোলা ঘরের। তন্নি চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি। সবকিছু নীরব, খা খা করছে। বাড়ির পেছনে ট্রেনার ব্যালকানি থেকে একটু দূরে একটা ডোবা, ময়লা পানি, বিশাল বড় বড় কচুরিপানার গাছ, কচু গাছ, হেলেঞ্চার ঝোপ। তন্নি বিকেলে দেখেছিল সেখান থেকেই ঝিঝি পোকার আওয়াজ আসছে। তাছাড়া বাকি সব নিস্তব্ধ, পাতালপুরীর ন্যায়। তখন দরজার দিকে মৃদু শব্দ হলো। সেই আওয়াজে ঘুমটার নিচে তনি আরেকবার কেঁপে উঠল। খটখট শব্দ তুলে এগিয়ে এলো ত্রিনয়। বুক সমান ঘোমটা টেনে বসেছে। মেয়েটার গরম লাগে না? ত্রিনয় বিছানার কাছে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, গরম লাগছে না? তনি মাথা দোলালো। অর্থাৎ লাগছে। ত্রিনয় আবারও বলল, তাহলে ঘুমটা দিয়েছো কেন, তাও এত বড় করে? তন্নি পড়েছে মহা মুশকিলে। সে জবাব দিল না অনেকক্ষণ। তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমাকে আমি তুমি করে ডাকি? প্রশ্ন শুনে ত্রিনয় ভ্রু কুচকায়। আসলেই একটা পাগল। সে বিছানায় হেলে দুলে বসলো। খাটটা নড়ে উঠলো একটু। তন্নি আর একটু গুটিয়ে গেল। ডাকবে, সমস্যা কি? তুমি অলরেডি আমাকে তুমি করেই ডেকেছো। তন্নি কতক্ষণ মনে করার চেষ্টা করলো, তারপর বিফল হলো। বলল, কখন? গাড়িতে। সে আরেকটু সময় চুপচাপ থাকলো। হঠাৎ করে ত্রিনয়কে দেখতে মন চাইছে। লোকটা এখনো তার ঘুমটা সরাচ্ছে না কেন? কথা খুঁজে না পেয়ে সে আবারও বলল, শিলা বলেছিল আপনি নাকি সম্মান বেশি। ত্রিনয় ওকে সময় নিয়ে বোঝায়, সম্মান ডাকে থাকে না, সম্মান বোঝা যায় আচারে আচরণে। তুমি আমাকে তুমি বলছো মানে অসম্মান করছো না। এটা তোমার কমফোর্টেবল ম্যাটার। এসব নিয়ে কখনো ভাববে না। সম্মান আসে মন থেকে। কাছের মানুষকে সহজেই তুমি বলা যায়, বুঝেছো? তন্নি ভীষণ খুশি হলো। তার বর বুঝদার আছে। খুব সুন্দর কয়েকটা কথাই ওর সমস্ত অস্বস্তি শুষে নিল কেমন, কিন্তু কথা বলল না। আঁচলের তলায় তার মুখের প্রতিক্রিয়া ত্রিনয় বুঝলো না। সে একটা বালিশ পিঠের পেছনে ঠেকিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিল। তন্নিকে আদেশ করলো, ঘুমটা তোলো। তন্নি বোকা বনে গেল। বউয়ের ঘুমটা তো স্বামী তুলবে, জানে না নাকি? ও বলল, জুই বলল আমার ঘুমটা নাকি তুমি তুলবে। ত্রিনয় সোজা হলো সাথে সাথে। ও, আমাকে তুলতে হবে, ওকে। তারপর আর একটু এগিয়ে গিয়ে হাঁটুতে ভর করে দু হাতে শাড়ি ধরে উপরে তুলল। তন্নির ফর্সা মুখটা উন্মুক্ত হলো। সে তাকালো দুটো চোখে। মুগ্ধতায় লেপটে এলো দুজনের চোখ মুখ। ত্রিনয় একটা ভ্রু উঁচু করলো। তারপর তন্নি লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইলো। এর আগেই দুটো শক্ত হাতের অঞ্জলি পুটে ভর্তি হলো তার গাল দুটো। ত্রিনয় আঁকড়ে ধরেছে। ঠোঁট দুটো গোল হয়েছে। তন্নি চোখ বড় বড় করে তাকিয়ে তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে ত্রিনয়ের মুখটা এগিয়ে এলো। উষ্ণ ওষ্ঠদায় এসে বসলো তার মসৃণ টান টান লাবণ্যময় কপালখানায়। ভীষণ সময় নিয়ে তন্নির চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। হাতগুলো বিছানার চাদর খামচে ধরে। সেখানেই ত্রিনয় আরেকটা চুমু দিল শব্দহীন। তন্নি শব্দ করে কেঁদে উঠল। ত্রিনয় সরে এলো, কিন্তু হাতটা সরালো না। বদ্ধ চোখের পাতায় তাকিয়ে রইল খানিকক্ষণ। শুভ্র গাল বেয়ে আরো খানিক সময় ঝর্ণার মতো অশ্রু ছুটল। তারপর সে জিজ্ঞেস করলো, বউ কাঁদো কেন? তন্নি চোখ মেলল। অমন ফোলা চোখ নিয়ে ভেজা গালে আবদার করলো, তোমাকে একটু জড়িয়ে ধরি। ত্রিনয় নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরলো। মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। তন্নি পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল। আর কাঁদলো না। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে লোকটার বাহু বন্ধনীতে। কি সুন্দর ঘ্রাণ, চওড়া বুক, পিঠ। তারপর কতক্ষণ সে চুপচাপ মাথা এলিয়ে রাখলো। ত্রিনয় ওর মাথায় থুতনি রেখেছে। এবার বলো, কাঁদলে কেন? তন্নি আস্তে আস্তে ঠোঁট উল্টে বলল, বাড়ির কথা মনে পড়ছিল, আমার এখানে দম বন্ধ লাগছে। ত্রিনয় জিজ্ঞেস করলো, বাইরে যাবে? তন্নি মাথা নাড়ল। না, এতক্ষণ খারাপ লাগছিল, তুমি আসার পর থেকে ভালো লাগছে। দাদু বলেছে স্বামীর মতো আপন কেউ নেই। ত্রিনয় একটু শব্দহীন হাসলো।
মাথা থেকে থুতনি সরিয়ে জিজ্ঞেস করলো পুনরায়, এভাবেই থাকবে? তন্নি প্রথম প্রথম লজ্জা পেল, নিজেকে হাতের বেষ্টনীতে আবিষ্কার করে আরেকটু গড়িয়ে নিল। ভুলে গিয়েছিল, সে সরে এলো। ত্রিনয় বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের উপর। দেখলো তন্নি মুখ ঘুরিয়ে রেখেছে, একটু একটু হাসছে। এই হাসিকেই কি তবে মেয়েদের লজ্জা পাওয়া বলে? এত অপরূপ দেখতে। মেয়েদের লজ্জা পাওয়ার দৃশ্যের থেকে আবেদনময়ী চিত্র বোধহয় ভূখণ্ডে নেই। অপার্থিব মনোমুগ্ধকর, অথচ পুরুষ তাকায় শুধু দেহে। ত্রিনয় সেসব ভাবনা বাদ দিয়ে বলল, সোজা ঠিকঠাক হয়ে বসো। তন্নি নড়ে চড়ে বসলো, কথা বলল না। লাইটটা নিভে গেছে কতক্ষণ হলো। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট জ্বলছে মিটিমিটি। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমার কোনো শখ নেই? তন্নি প্রথমে বুঝলো না, তারপর জবাব দিল, আছে। কি? তন্নি এদিকে তাকালো হেসে হেসে। বাগান করা। ত্রিনয় কিছুটা বোকা বনে গেল। বাট এটা একটা শখ হলো? তন্নি অনাগ্রহী ভীষণ, কথায় কথায় ইংরেজি বলে সাহেব কোথাকার। সে উত্তর দিল, আরে ধুর, কিসের শখ? ছোট থেকে এটা লিখেছি, তাই এটাই বললাম। লিখেছ বলতে? তুমি তো দেখি কিছুই বোঝো না। স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখতাম, ইয়োর ফেভারিট হবি। তখন লিখতাম, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে, সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি, প্রতিদিন সেখানে কাজ করি। আবার কয়েকটা শাকসবজি গাছও আছে, আম্মু সেগুলো দিয়ে সুস্বাদু খাবার বানায়। তন্নি কথার মধ্যেই হেসে উঠল। আদতে আমার কোনো পড়ার ঘরই নেই, বাগান তো দূর। বাপ জীবনে একটা গাছ লাগালেই মরে ভূত হয়েছে তো। ত্রিনয় বুকে হাত ভাঁজ করে রেখেছে, চোখ মুখ তার অসহায় ভীষণ। মেয়েটা কি বোকা! ও জিজ্ঞেস করলো, তোমাকে আমি রচনা জিজ্ঞেস করেছি? তন্নির হাসি হাসি মুখটা বদলে গেল। শুনেছিলাম তুমি শিক্ষক, তাই ভাবলাম। তাই ভাবলে আমি তোমাকে এখন পড়ালেখা জিজ্ঞেস করছি? তাহলে? ঘুম পাচ্ছে? না, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে। ত্রিনয় একটা লম্বা শ্বাস ছাড়লো, তন্নির পেছনেও একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল। তারপর আস্তে ধীরে বলল, শখ মানে হচ্ছে মনোবাসনা। মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে, ইচ্ছে থাকে, বিয়ে ছাড়াও থাকে যেগুলো সে পূরণ করতে পারে না। যেমন ঘোরাঘুরি, লেখাপড়া, সংসার, আরো অনেক কিছুই আছে। তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে? থাকলে আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। তন্নি আশ্চর্য হচ্ছে, বাসর ঘরে কেউ এসব জিজ্ঞেস করে? ওকে আরো জনে জনে গোপনীয় কথা বলে গেছে, উনি এমন অদ্ভুত কেন? বিয়ে হয়েছে, সংসার করবে, এখানে শখ জিনিসটা এলো কোথা থেকে? সে উত্তর দিল, কোনো শখ নেই, আমি শখ বুঝি না। যখন বুঝবে তখন বলে দিও। তন্নি মাথা নাড়ে, আচ্ছা। ত্রিনয় আরেকবার প্রশ্ন করলো, বাসরাত নিয়েও নাকি মেয়েদের অনেক ইচ্ছে থাকে। আজকে তো চাঁদ নেই, কাঁধে মাথা রেখে আকাশ দেখবে? ছাদে যাবে নাকি হাঁটতে? তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাসর রাতে বর বউ বাইরে থাকবে কেন? সে বোকা কণ্ঠে শুধালো, বিয়ের বছর দিনভূত বেশি থাকে, বাইরে যেতে হবে না, লোকে দেখলে কি বলবে? ত্রিনয় কিছু বলল না। কিছু কিছু দুর্লভ মুহূর্তের আনন্দ এমনিতেই বোঝা যায় না, সচক্ষে দেখতে হয়। সে বলল, আমার ঘরে তো চাঁদ আছে, বাইরে যেদিন পূর্ণিমা উঠবে সেদিন তোমাকে নিয়ে চাঁদ দেখব। তন্নি নিজের দিকে আঙুল তাক করে বলল, আমি চাঁদ? আমার চাঁদ। চাঁদের গায়ে যে অতগুলো দাগ, তোমার গায়ে লাগতে দেব না। তন্নি ভীষণ খুশি হয়ে চুপচাপ বসে পড়ল। ত্রিনয়কে ডিঙিয়ে পেছনের জানালার দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। বড়রা যা বলেছে সব ভুল। ওরা তন্নিকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। তার বর তো ভীষণ ভালো, সে কথা বলল না। ত্রিনয়ও আর কিছু বলল না। সামনে তন্নি বসে আছে, তার শরীরটা ঘেমে যাচ্ছে হঠাৎ। হালকা আলোয় মুখটা স্পষ্ট দৃশ্যমান। সে চোখ বুজে নিল। আর একবার তাকালে দৃষ্টি গিয়ে আছড়ে বলল মেয়েটার রাঙা ঠোঁটে। ত্রিনয় আর ভাবল না, এগিয়ে গেল। তন্নি হুট করেই তাকালো। ত্রিনয় পিঠের বালিশটা এক হাতে ঠিক করে সেই হাতটা তন্নির মাথার পেছনে রেখে হাতের তালুতে এনে ওকে শুইয়ে দিল। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা তন্নির উপর নেমে আসতে দেখে সে কেঁপে উঠল। হাত পা থরথর করছে, অজানা ল্যাবুডুবু বুকের আনাচে কানাচে। 2 মিনিটে লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর মুখের উপর আছড়ে পড়ল। তন্নি মুখটার দিকে তাকিয়ে একটু স্বাভাবিক হলো, তবে ওর স্বাভাবিকতা টিকলো না বেশিক্ষণ।
ত্রিনয় আর একটু ঝুঁকে এসে গালে হাত রেখে বলিয়ে দিল এবং সাথে সাথে নিজের ঠোঁট ওর ঠোঁটে চেপে ধরল। প্রথমবারের মতো এত ঘনিষ্ঠ ছোঁয়ায় আর ঠোঁটের স্পর্শে তন্নি নিজের শাড়ি দুহাতে খামচে ধরল, চোখগুলো ঠাটিয়ে বন্ধ করে নিল, দম আটকে রাখলো। আর কিছুক্ষণ এভাবে চললে ওর নিঃশ্বাস আটকে মরে যাবে। ত্রিনয় ঠোঁটটা ঠোঁট থেকে সরিয়ে গলার খাঁজে গেঁথে দিল, মাথার পেছনের হাতটা পিঠের নিচ দিয়ে অপর হাতটা কোমরে রাখলো। তন্নির শরীর তখনও থরথর করছে। ঠোঁট মুক্তি পাওয়াতে সে শ্বাস ছাড়লো। তন্নি বুঝতে পেরে হেসে বলল, এভাবে কাঁপে না, ভয় পেও না, করবো না কিছু। তন্নি জিজ্ঞেস করলো, তুমি এভাবে শ্বাস ফেলছো কেন? এমনি, তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও। কথা বলার সময় দাড়ির সংস্পর্শে ওর দম আটকানো অনুভূতি হলো। ত্রিনয় বোধহয় ঘুমিয়েছে। তন্নি দিশেহারা হয়ে নিজের হাতটাকে দাঁত বসিয়ে দিল। ভালোও লাগছে, আবার ছুটে যেতেও মন চাইছে। ভীষণ জ্বালা তো। ফজরের আজান পড়েছে চারিদিকে। তন্নির ঘুম ছুটে গেছে। দাদি বলেছে সকাল সকাল গোসল করবি, কিন্তু সে গোসল করবে কেন? গোসলের মতো তো কিছুই হয়নি। তন্নি আধো আধো চোখ খুলল। ত্রিনয়ের হাত দুটো ওকে জড়িয়ে রেখেছে, একটা পা ওর শরীরের উপর। তন্নি মনে করতে পারে না রাতে ঘুমানোর সময় ত্রিনয় ওর বুকের উপর ছিল। এভাবে আষ্টে পৃষ্ঠে ধরলো কখন? তন্নি নড়ে চড়ে উঠল। ত্রিনয় বিরক্ত হচ্ছে। তন্নি কানের কাছে মুখ নিয়ে বলল, ছাড়ো। এই! ত্রিনয় সেভাবেই চোখ কুচকে ওর দিকে তাকালো। ঘুমো ঘুমো স্বরে জিজ্ঞেস করলো, এত সকালে কোথায় যাবে? তন্নি চমকে উঠল। মারাত্মক কণ্ঠস্বর। সে কথা খুঁজে পেল না, কিভাবে জিজ্ঞেস করবে? আচ্ছা থাক, নিজের বরকে জিজ্ঞেস করতে তো ক্ষতি নেই। সে মিনমিন করে বলল, দাদু বলেছিল সকাল সকাল উঠে গোসল করবি, এখন যাই। ত্রিনয়ের কপালে ভাঁজ অনেকগুলো। তন্নি লক্ষ্য করলো প্রথম দিনের মতো হাজারটা বিরক্তি নিজের রূপে ফিরে এসেছে। ত্রিনয় আরেকটু চেপে ধরলো ওকে। কেন গোসল করতে হয় সেটা বলেনি? তন্নি চুপ হয়ে গেল। হাতের চাপে দম আটকে যাচ্ছে, মনে মনে হাজারটা কথা আসছে, জিভ নিষ্পিস করছে ভীষণ। ও চুপচাপ থাকতে পারে না। ত্রিনয় তাকে ছেড়ে দিল। তন্নি শাড়ি ঠিক করে উঠে বসলো। দিনের আলো ছড়িয়ে পড়েছে, ঘরটা একটু একটু করে আলোকিত হচ্ছে। সেই আলোকিত আলোয় গালে হাত দিয়ে তন্নি ত্রিনয়কে দেখলো। কত সুন্দর ঘুমানোর ভঙ্গিমা, কি সুন্দর স্নিগ্ধ চেহারা। তন্নির মাথায় ভূত চাপলো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সে ত্রিনয়ের দিকে ঝুঁকে পড়লো। খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে পর পর শব্দ করে একটা চুমু খেলো। ভেবেছিলে ত্রিনয় জেগে উঠবে আর ও দৌড়ে পালাবে। ত্রিনয় উঠল না। সে মনমরা হয়ে পিছু ফিরে গেল। ত্রিনয় বুঝতে পেরে চোখ বন্ধ রেখেই হাসলো একটু। মনে মনে ঘোষণা করলো, এত সুন্দর অপার্থিব একটা সকালের জন্য হলেও ছেলেদের বিয়ে করা উচিত। তন্নি সময় নিয়ে গোসল করলো। 2-3 দিন ধরে শান্তিমতো গোসল করা যাচ্ছে না। কি মহা মুশকিল কাণ্ড। তারপর কোনো রকমের শাড়ি পরলো 2 ঘন্টা লাগিয়ে। সকাল হয়ে গেছে। বাইরে বোধহয় সবাই জেগে উঠেছে। ত্রিনয় ঘুমোচ্ছে নাকি সজাগ সে বুঝতে পারলো না। তন্নি গিয়ে দরজা খুললো। পেছন থেকে ওকে কেউ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তন্নি হকচকিয়ে উঠল। বোধগম্য হতেই শান্ত হয়ে উত্তর দিল, বাইরে, বাড়ির বাইরে না, রান্নাঘরে। ত্রিনয় বালিশে মুখ গুজে দিল। ওকে আদেশ করলো, মাথায় কাপড় দিয়ে যাও। তন্নি মেনে নিল। তারপর চুপচাপ এগিয়ে গেল সিঁড়ির দিকে। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। তন্নি শব্দ অনুসরণ করে সেদিকে গেল। রোজিনা রান্নাবান্নার আয়োজন করেছেন। তন্নি কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না। তাকে দেখতে পেয়ে রোজিনা নিজেই বললেন, উঠেছো তুমি? বাইরে এলে কেন? ঘরে যাও। তন্নি আস্তে করে জিজ্ঞেস করলো, আমিও তোমাকে সাহায্য করি? রান্নাবান্না পারো? একটু একটু। রোজিনা হেসে দিলেন। ওনার হাসি দেখে তন্নি বুঝলো তার শাশুড়ি আম্মা ভীষণ ভালো বোধ হয়। তিনি বললেন, তাহলে আটা মাখো, এরা সবাই সকালে পরোটা খায়। তন্নি চুপচাপ কাজ করতে লাগলো। মনটা খুচখুচ করছে তার। সে শেষমেশ জিজ্ঞেস করলো,
আম্মা, আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা না? রোজিনা জিজ্ঞেস করলেন। বাড়ির কথা মনে পড়ছে? বোকামে, যাবেই তো, আজকে তোমাদের নাই উঠতো। তন্নি আর কথা বলল না। সে মনে মনে ভীষণ খুশি হয়েছে। একে একে সবাই হাজির হলো ডাইনিং টেবিলে। রোজিনা তন্নিকে বলল, ত্রিনয়কে ডাক দাও, গিয়ে উঠুক, খাবে না? তন্নি মেনে নিল। এখানে তার ভালো লাগছে না, ঘরে যেতে মন টানছে। জুই, জবা, রোজিনা ও শ্বশুর কারো প্রতি তেমন টান আসছে না যতটুকু ত্রিনয়ের প্রতি এসেছে। নূরজাহান বলেছিলেন, একটা রাত গেলেই বুঝবে। তন্নি বুঝেছে। ওদের সবার সাথে কথা বলতে কিছুটা অস্বস্তি এখন হচ্ছে, সময় হলে অবশ্য কেটে যাবে। সে চুপচাপ ঘরে এলো, তারপর ঝাড়া দিয়ে মাথার ঘোমটা ফেলে দিল। কি গরম পড়েছে! এত গরমে কেউ মাথায় কাপড় দেয়? অসহ্য। পরপর সে বিছানায় তাকালো। ত্রিনয় তখনও ঘুমোচ্ছে। তন্নি আশ্চর্য হলো, এত বেলা পর্যন্ত ঘুমায়? উনি না শিক্ষক, সময় অনুবর্তিতা নেই। তন্নি এগিয়ে গেল। কি বলে ডাক দিবে, সে ইতস্তত করলো, শুনছো? এই! ত্রিনয় বালিশ থেকে মুখ তুলল। সমস্যা কি তোমার? ঘুমোতে দিচ্ছ না? সকাল হয়ে গেছে। ত্রিনয় কপালের ভাঁজ সমেত উঠে বসলো। তন্নি একপাশে দাঁড়ালো জায়গা দিয়ে। ত্রিনয় বসলো পা ঝুলিয়ে। তন্নি তখন বিছানায় তাকিয়ে আছে। ফোনটা ওর মনোযোগ কেড়েছে। স্মার্টফোন সে দেখেছে, কিন্তু ব্যবহার পদ্ধতি জানে না। ত্রিনয় ওকে দেখলো, তারপর ফোনটা হাতে নিল। তন্নি হকচকিয়ে গেল, বুঝে ফেলেছে। ত্রিনয় ফোনটা দেখিয়ে জিজ্ঞেস করলো, বিয়ের ছবি দেখবে? তন্নি খুশি হয়ে গেল। ফোনটা লক খোলার আগে পর্যন্ত উকি দিয়ে দেখলো। ত্রিনয় গ্যালারি ওপেন করেছে। সে তাকালো পাশে, তারপর বলল, বসো এখানে। হাত দিয়ে নিজের পাশটা দেখালো সে। তন্নি গুটিয়ে শুটিয়ে বসলো, খুবই সামান্য দূরত্ব রেখে। ব্লাউজ পেটিকোটের ফাঁকে বাম কোমরের কিছুটা জায়গা উন্মুক্ত। সেকেন্ডের ব্যবধানে তন্নি টের পেল একটা হাত সেখানে স্পর্শ করেছে। ত্রিনয় ওকে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেল। নরম ত্বকে খড়খড়ে হাতের ছোঁয়ায় তন্নি জমে গেল। পায়ের পাতা শিরশির করে উঠল যখন সেখানে রাখা হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া শুরু করলো। তন্নি সময় নিয়ে সাজগোজ করে তৈরি হলো। তার এত আনন্দ লাগছে যা বলার বাইরে। মনে হচ্ছে এক যুগ পর বাপের বাড়ি যাচ্ছে সে। এত খারাপ লাগছে বাড়ির জন্য। সে একটা লাল শাড়ি পরে চোখে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে হাতে গহনা। নতুন নাকফুলটাই তাকে ভীষণ সুন্দর লাগছে, কেমন বউ বউ রব শরীরে। ত্রিনয় নিচে গেছে, তন্নির জন্যই বোধহয় অপেক্ষা করছে। আয়নায় তাকিয়ে থাকতে থাকতেই ত্রিনয় ঘরে এলো। তন্নির কাল রাত থেকেই সরাসরি লোকটাকে দেখলে লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। সে চুল আঁচড়াতে আঁচড়াতে ডান পাশে তাকালো। ত্রিনয় বিছানায় বসে ঘড়ি পড়ছে হাতে। ভুলে গিয়েছিল বোধহয়। সেও তখন তাকালো। তন্নি আরো একবার থতমত খায়। আগের মতোই চাহনি চোখের, মুখটা পুরো প্যাঁচার মতো। ওর দিকে বেহায়ার মতো আরো কতক্ষণ চেয়েই রইল। তন্নি পুনরায় নূরজাহানের কথা স্মরণ করলো। ছেলেটার দৃষ্টি ভালো না, ওর দিকে কিভাবে যেন একটা তাকায়। তন্নি শেষমেশ মাথায় ঘুমটা টানলো কপাল পর্যন্ত। ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? ত্রিনয় বিছানায় বহু কষ্টে বসে থেকে মতামত দিল, সুন্দর লাগছে, নতুন বউয়ের মতো। তন্নি আবারও মুখ ঘুরিয়ে হাসলো। ত্রিনয় টের পেল, এই তো ওর মরণ। এখানেই তো লুকিয়ে তার সর্বসমগ্র। দুজনে বের হওয়ার পর গাড়িতে বসলে নূরজাহান কল দিলেন। ত্রিনয় ওকে দিয়ে দিল ফোনটা। নূরজাহান জিজ্ঞেস করলেন, তোরা আসবি কখন? তন্নি উত্তর দিল, আমরা গাড়িতে আছি, বেশিক্ষণ লাগবে না। ওরা এলো ঠিকঠাক 20 মিনিট পর। বাড়িতে হইচই শুরু হলো। আসমা, মইনুল ত্রিনয়কে ঘরে তুললেন। তন্নি গিয়ে একে একে সবাইকে জড়িয়ে ধরলো। তার ভীষণ আনন্দ হচ্ছে। সে কতক্ষণ ঘুরে ঘুরে বাড়িটা দেখলো, দেওয়ালগুলো ছুঁয়ে দিল। ওরা তন্নির ভীষণ আপন। ছোট থেকে এই ইট পাথরের বাড়িটা তার অতীব পছন্দের ছিল। কত শত কত সহস্র স্মৃতি জড়িয়ে একদিনে কি সব ভোলা যায়? যায় না। হাঁটতে হাঁটতে তন্নি টের পেল বাড়ির মাটিটুকুর সংস্পর্শটা পর্যন্ত আলাদা। এমন মাটি কোথাও নেই। এই মাটির অপূর্ব মিশেল গন্ধ পৃথিবীর কোথাও নেই। বিয়ের পর মেয়েরা কেবল প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার দুঃখে কাঁদে না। তাদের হাজারটা দুঃখের একটা হলো পরিচিত জায়গা ছেড়ে যাওয়া। একটা কমফোর্ট জোন হারিয়ে ফেলার ভয়েও তারা কাঁদে। পাখির মতো উঠতে পারার সুখ হারিয়ে ফেলার ভয়ে তারা কাঁদে। চিরায়ত অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার ভয় তারা কাঁদে। বউয়ের বাড়ির সবাই খোঁজ পেয়ে বরকে দেখতে এলো। শুনেছে তন্নির জামাই খুব সুন্দর।
ত্রিনয় বসেছে ঘরের মাঝখানে। তন্নি কিছুটা দূরে বসে বসে আঙ্গুর খাচ্ছে আয়েশ করে। শত জনমের ক্ষুধার্ত লোকের মতো আসার পর থেকে খেয়েই যাচ্ছে মেয়েটা। তন্নি খাওয়া দাওয়া পছন্দ করে। ত্রিনয় বিরক্তি নিয়ে ফোন হাতে তুলল। এর আগেই কোথা থেকে কতগুলো দল বেঁধে মহিলা এলো তার কাছে। ত্রিনয় ফোনটা রেখে দিল। মহিলারা সবগুলোই বেশ বয়স্ক, দাদির বয়সী বোধ হয়। একজন ত্রিনয়ের পাশ ঘেঁষে বসলেন, তার অস্বস্তি হচ্ছে। মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ত্রিনয়ের গলা রসকসীন। ত্রিনয় সিদ্দিকী। কঠিন নাম। আরেকজন জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মা করে কি? আব্বুর ব্যবসা আছে, আম্মু করেন না কিছু, বাড়িতেই থাকেন। ত্রিনয় বড্ড উসখুস করছে, এখান থেকে পালানোর উপায় কি? তুমি কি বোকা? এদিকে আসছে না কেন? বউ ছাড়া এই মুহূর্তে সে নিজেকে খুব অসহায় হিসেবে ঘোষণা করলো। উনি আবারও বললেন, তোমরা ভাই বোন কয়টা? ত্রিনয় জোর করে হাসতেও পারছে না। তার বাড়িতে তার ভাই বোন, মা বাবাও তার সাথে এত কথা বলে না। সে বলল, জি, আমি একা আর 2 বোন। কিসে পড়ে, কতটুকু বয়স, এসব জিজ্ঞেস করলে ত্রিনয় এখান থেকে উঠে যাবে। মন স্থির করেছে সে, সহ্য করা যাচ্ছে না। তন্নি খাওয়া বাদ দিয়ে এখানে তাকিয়ে আছে। পাশের মহিলাটা বললেন, হুনছি জামাই মাস্টার। ত্রিনয় চোখ বুজে ফেললো বিরক্তির চোটে। মাস্টার? কি আজব শব্দ। তন্নি হেসে ফেলল। সে উঠে এগিয়ে এলো, বুঝতে পারলো রেগে যাচ্ছে। সে কাছাকাছি আসার পর শুনতে পেল এক মহিলা ওনার নাতিকে বলছেন, জামাই 2-3 দিন থাকবে এইখানে, পড়া টড়া না বুঝলে আসিস, বুঝিয়ে দেবে না হয়। ত্রিনয় নিজের কপালটা আঙ্গুল দিয়ে চেপে ধরলো। তন্নি ফিক করে শব্দ করে হেসে উঠল। তারপর সবাইকে ডিঙ্গিয়ে বলল, তোমরা যাও তো এখন, ওর মাথা ব্যথা করছে, তুমি আমার সাথে এসো। বলার সাথে সাথেই সে দাঁড়িয়ে পড়ল। মাথা গরম হয়ে পড়েছে ততক্ষণে। সব থেকে বেশি রাগ আসছে তন্নির ওপর। ওরা চলে যেতেই সবাই বিড়বিড় করলো, তুমি? বাহ। তন্নি ওকে নিয়ে নিজের ঘরে এলো। কারেন্ট চলে গেছে কতক্ষণ হলো। ত্রিনয় হেঁটে এসে বিছানায় বসে ধপ করে শুয়ে পড়লো। তন্নি চলে যেতে নিলেই হাতটা টেনে ধরলো। সে পেছনে তাকালো, বলল, বাতাস দাও। তন্নি হাত পাখা নিয়ে বসলো। আস্তে ধীরে বাতাস দিতে দিতে হাঁপিয়ে উঠল। ত্রিনয় চোখ বন্ধ করে আবারও বলল, জোরে। কারেন্ট এলো তখন। বন্ধ চোখগুলো দেখে তন্নি পা টিপে টিপে বের হয়ে গেল। ত্রিনয় ধরতে পারল না। ঘরমাক্ত শরীরে ফ্যানের বাতাসে শরীর জুড়িয়ে এলে চোখ ভর্তি ঘুম নামলো তার। সে ঘুমিয়ে পড়ল। তন্নি সেখান থেকে বের হয়ে দিঘির পাড়ে এলো। থই থই জল দেখতে পেয়ে সে বড় লম্বা করে শ্বাস ফেললো। দুটো চোখ মুদে নিল চেনা ঘ্রাণের সংস্পর্শে এসে। দিঘির অপর দিকে বড় বড় ধানের মাঠ। আধা পাকা ধানের শীষগুলো বাতাসে দুলছে। শিলাদের বাড়ি উত্তর দিকে। তন্নি কয়েকটা পেয়ারা পারল, তারপর গলা ছেড়ে ডাকলো, শিলা, শিলা। শিলা এলে 2 বান্ধবী বহুদিনের স্বভাববশত বসলো গাছের গোড়ায়। তন্নি শিলার কাঁধে মাথা রাখলো। পুকুরের পাড় জুড়ে বাতাস। শিলা সলজ্জিত গলায় বলল, তোর বাসর ঘরের কাহিনী বল। তন্নি জিজ্ঞেস করে, কেন? বল না, তুই না বলেছিলি বলবি। তন্নি শরীরের শাড়িটা একটু ঢিলে ঢালা করলো। গলাটা তখন পুরোপুরি উন্মুক্ত হলো। শিলা হকচকিয়ে উঠলো সেটা দেখে। ব্যথা পাসনি? তন্নি লজ্জা পেয়ে মিনমিন করলো, যা, ব্যথা পাবো কেন? তোর বড় এমন রাক্ষস কেন? এভাবে বলবি না, ও কিছুই করেনি জানিস। সবাই আমাকে এত ভয় দেখিয়েছে, অথচ রাতে উনি আমার সাথে কি সুন্দর করে কথা বললেন। আমার কোনো ইচ্ছে আছে কিনা, স্বপ্ন আছে কিনা সব জিজ্ঞেস করেছেন। আমি তো আশ্চর্য হচ্ছিলাম ভীষণ। শিলা সন্ধি গলায় আওড়ায়, তার মানে? তন্নি আটকে দিল, কিছুই না, বোধহয় রাগটা একটু বেশি। মোহনা বলল কাল। শিলা সায় জানালো, তারপর নড়ে চড়ে বসলো। রাগ বেশি থাকার কুফল কি জানিস? ধর কোনোদিন যদি রাগের মাথায় তোর গায়ে হাত তোলে। তন্নি মুখ ভেঙচি কাটে, কেন হাত তুলবে? অপরাধ করলে বোঝাবে, আর না হলে মুখে বলবে। পুরুষ যদি ধৈর্যবান না হয় তাহলে কিসের পুরুষ? যাদের রাগ বেশি তারা বউদেরকে ভালোবাসে, 1-2বার হাত তুলে তারপর ঠিক মানিয়ে নেয় ইনিয়ে বিনিয়ে। তন্নি শ্যাওলা পড়া জলের দিকে তাকালো। কঠিন হলো তার কণ্ঠস্বর, আমাকে লালন পালন করেছে আমার বাবা। আমার বাবা কোনোদিন আমার শরীরে ফুলের টোকাও দেয়নি। ও কেন দেবে?
শরীরে হাত তোলার বিষয়টা কতটা জঘন্য তুই ভাবতেও পারিস না। এত ঘৃণিত ছোঁয়া সহ্য করা যায় না, তারপর আবার ভালোবাসা। ও যদি কোনোদিন ভুলেও আমার শরীরে হাত দেয় আমি চলে আসবো। মেরে সরি সরি মানার প্রশ্নই আসে না। ভালোবাসলে আমার শরীরে হাত তোলার প্রশ্নও আসে না। তোর বরকে এটা আগে ভাগেই বলে দিস। তন্নি আর উত্তর দিল না। কথাগুলো সে বলেছে সেটা বিশ্বাসই হচ্ছে না। জ্ঞানী লোকের সাথে একদিন থেকেই জ্ঞানী হয়ে গেল নাকি? তন্নি পিঠ পেছনে নিয়ে নিজের ঘরের জানালার দিকে তাকালো। বিছানায় ত্রিনয় বসে, হাতে ওটা কি? তন্নি সেখান থেকে উঠে এলো, বলল, আমি যাই, কালকে আসিস আরেকবার। সে দ্রুত পায়ে এলো। ঘরের ভেতর ঢুকে দেখলো ত্রিনয়ের হাতে তার খাতা। হাতের লেখার অবস্থা ভীষণ বাজে। ত্রিনয়ের উপস্থিতি বুঝতে পারলো। তন্নি তখন কাচুমাচু করছে। লোকটা জিজ্ঞেস করলো, পরীক্ষা দিয়েছিলে? তন্নি মিনমিন করলো, রেজাল্ট বেশি ভালো না। ত্রিনয় ওর দিকে তাকালো চোখ কুচকে। কলেজে ভর্তি হলে না কেন? তন্নি অবাক হলো বেশ। মেয়েরা কলেজে যায়, লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? পড়াশোনা করলে লোকে কিছু বলবে কেন? হে মা, বলবে না? মেয়ে মানুষ এইচএসসি পর্যন্ত পড়েছে, এটাই তো বেশি। ওরা আবার ছেলে পেলেদের মাঝে গিয়ে কলেজে পড়বে কেন? ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমার পড়াশোনার শখ নেই? তন্নি ঘন ঘন মাথা নাড়ল। না। ত্রিনয় শান্ত কণ্ঠে ওকে বলল, আমি ভর্তি করিয়ে দেব মহিলা কলেজে। তন্নি আটকে উঠল, এগিয়ে এলো আর একটু অনুনয় করলো, হ্যাঁ আমি পড়বো না। কেন? ত্রিনয় তাজ্জব হয়েছে। পড়ালেখা কত কঠিন জানো? আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখলেও আর পড়বো না। ত্রিনয় অশান্ত হলো। এটা কোন মেরুর মানুষ? মেয়েরা না লেখাপড়া করতে পাগল? সে বোঝাতে চাইলো, ছেলে মেয়ে অশিক্ষিত হোক সেটা তুমি চাও? তন্নি হাত দুটো আঁকিবুকু করছে। 10 পর্যন্ত কি যথেষ্ট নয়? তুমি তো পড়াশোনা জানোই। তারপর আরেকটু এগিয়ে এসে পাশে বসলো, বাহুতে হাত রাখলো। আমি পড়বো না। ত্রিনয় ওর কোমর জড়িয়ে ধরলো। তন্নি আরেকটু গুটিয়ে যায়। কথায় কথায় স্পর্শ। ত্রিনয় চোখে চোখ রাখে। পড়বে না? তন্নি মুখের কাছে শার্ট আঁকড়ে ধরেছে, চোখেই তাকিয়ে উচ্চারণ করলো, না। আরেকবার বলো। পড়বো না। বাকিটা তন্নি উচ্চারণ করতে পারলো না। ত্রিনয় ঠোঁট চেপে ধরলো ঠোঁটে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে দলিত মথিত হলো ঠোঁটটা। তন্নি শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু দরজাটার ছিটকিনি আটকানো হয়নি। কি বেসামাল স্পর্শ! নতুন নতুন স্পর্শ অনুভূতি তন্নি নিতে পারে না। বেশিরভাগ সময় এমন আগুন ছোঁয়ায় সে হাঁসফাঁস করে। তখন রাত হয়েছে। আসমা বেগম বেশ আদর যত্ন করে খাইয়েছেন ত্রিনয়কে। সবাই সবার ঘরে, তন্নিও নিজের ঘরে। ত্রিনয় একটু বাইরে গেছে, ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, কথা বলতে হবে একটু। নূরজাহান এলেন তখন। তন্নি বিছানায় বসে হেসে ডাকলো, এসো সুন্দরী। নূরজাহান ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, জামাই কই? একটু বাইরে গেছে, বসো তুমি। নূরজাহান পাশে বসলেন। তন্নির মাথায় কাপড় নেই। উনি চোখ কুঁচকে গলাটার দিকে তাকালেন, বুঝতে পেরে দুষ্টুমি করলেন, জামাই রাতে সোহাগ করছে, আদর তো দেখা যায়। তন্নি গলা ঢাকলো না, মুখ ফুলিয়ে বলল, তুমি দেখো না। উনি তারপর তার হাতটাও দেখলেন, সেটাকে টেনে নিজের কাছে নিলেন, জিজ্ঞেস করলেন, হাতে দাগ কিসের? তন্নির কণ্ঠস্বর নিভু, আমি দিয়েছি। জামাইটা কি বেশি ভালো না বু? ক আমারে। তন্নি গাল ফুলিয়ে নিল, একদিনে কি বোঝা যায়? রাতে কি হয়েছে সেইগুলো কতই আমারে। তন্নি হাত নাড়ালো মাঝি তাড়ানোর ন্যায়, কিচ্ছু হয়নি, ডরে আমার শরীর কাঁপছিল। তোমরা এত ভয় দেখিয়েছো। উল্টো আমাকে জিজ্ঞেস করেছে শখ টক ইচ্ছে টিচ্ছে আছে কিনা, আরো অনেক কথা। তারপর ঘুম। নূরজাহান বোধহয় সন্তোষ হলেন, পুনরায় জিজ্ঞেস করলেন, আর কিছু বলেনি? বলেছে তাড়াতাড়ি বড় হওয়ার কথা বলেছে। উনি এবার হেসে ফেললেন চট করে, ধৈর্য বেশি দিন থাকবো না, জানি জানি। পুরুষ মানুষের সাথে তো এত বছর সংসার করলাম, তুই মিলাই আনিস আমার কথা। কিসের কথা মেলাবে?
ত্রিনয় ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, গিয়ে বসলো নূরজাহানের পাশে। উনি জিজ্ঞেস করলেন উল্টো, নাতি কেমন আমার? ত্রিনয় মাথা দুলিয়ে বলল, ভালোই, তবে লজ্জা কম। সকালে ঘুমের মধ্যে চুমু দেওয়ার কারণে কথাটা বলেছে। তন্নি বেশ বুঝতে পারল। নূরজাহান মিটিমিটি হাসলেন। ভালো হয়েছে তোর, আমাগো লজ্জা ভাঙাইতে 2-3 বছর লাগছিল, সময় বাঁচবে। তারপর তিনি তন্নির দিকে তাকালেন। গু, আজকে আমার সাথে থাকবি? ত্রিনয় তাকিয়ে আছে। তন্নি ভনিতা করলো না। এমনিতেও বলেছে ওর নাকি লজ্জা কম। সে শুনিয়ে শুনিয়ে বলল, নতুন বিয়ে হয়েছে কি তোমার সাথে থাকার জন্য? যাও তো। ত্রিনয় বলল, দেখলে বুড়ি, জীবনটা ভীষণ হতাশায় ভরা। খেলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। নূরজাহান পাল্টা বললেন, সব ঠিক হয়ে যাবে, একবার শুধু মধু খাও। তুমি বুড়ি সত্যিই নির্লজ্জ। দাদা কি তোমার লজ্জা গুলে খেয়েছিল? না, তুই খাইস, খাইস্টার ঘরের খাইস্টা, পারে না আমার সাথে, যায় আমার লাউ গাছটার কাছে। উনি রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন। মৃত স্বামীর নামে কথা শুনতে উনি রাজি না। তন্নি দেখল, কেবল নূরজাহান সঙ্গে থাকলেই ত্রিনয় একটু একটু হাসে। সে কল্পনা করে কি এমন হতো দুজনের বিয়ে হলে। তারপর নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। রাতে সে আবিষ্কার করলো পাশের লোকটা কেমন যেন। তন্নি ভাবে, একটা অপরিচিত অজানা মেয়েকে এরা জড়তা ছাড়া চুমু খায় কিভাবে, তাও চেপে ধরে। তার দম বন্ধ হয়ে যায় যখন 2 হাতে জাপটে ধরে ত্রিনয়। বিয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র বন্ধন। এর মতো শক্ত মজবুত বন্ধন সৃষ্টিকর্তা আর কিছুতেই দেননি বোধ হয়। দুটো ভিন্ন বিপরীত মেরুর আত্মা কেমন মিলেমিশে একাকার হয়ে যায়, একে অপরের দুঃখে দুঃখী হয়ে যায়। অথচ তারা একটা সময় একে অপরকে চিনত না, নামটা পর্যন্ত জানতো না। কোনোদিন চোখের দেখা হয়নি, মুখের কথাও হয়নি। তবুও কেমন হুট করে দুজন সংসারী হয়ে যায়। এক বিছানায় 2 দিন থেকেই অভ্যাস হয়ে যায়। মায়ায় মায়ায় মুড়িয়ে যায় দুটি মন। ভালোবাসা এসে যায় হুট করে আসা বৃষ্টির মতো। দেখতে হয় তবে থামানো যায় না, উপভোগ করতে হয় কিন্তু আটকানো যায় না। তন্নি একটু বেশিই চঞ্চল, তবে অবুঝ না। ছোট থেকে গ্রামে বড় হওয়ার তাগিদে সংসার জিনিসটা ও খুব ভালোভাবেই জানে। শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু তন্নি চেষ্টা করবে। প্রথম দিন রোজিনাকে দেখে তেমনটাই মনে হয়েছিল তার। মানুষ ভালো খারাপের মিশেলেই তৈরি হয়, আর মানবের এক অলিখিত নিয়ম, তাদের চোখে নতুন মানুষের ভালোটাই আগে ধরা পড়ে।